চলুন আজ আপনাদের নিয়ে যাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক অসাধারণ গল্পে পাগলা গণেশ। এটা এমন এক ভবিষ্যতের গল্প, ভাবুন তো, যেখানে একজন মানুষ একা লড়ছেন এমন কিছু ফিরিয়ে আনার জন্য যা যা গোটা পৃথিবী প্রায় ভুলেই গেছে। তো গল্পটা শুরু হচ্ছে কবে জানেন? আজ থেকে প্রায় ১৫০০-এরও বেশি বছর পরের পৃথিবীতে। সালটা ৩৫৮৯। আর এই পৃথিবীটা মানে আমাদের চেনা জগতের থেকে একদমই আলাদা। এই যে নতুন পৃথিবী, বাইরে থেকে দেখলে একে এক কথায় পারফেক্ট বা নিখুঁত বলা চলে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই নিখুঁত হওয়ার দামটা কি? এটাই পাগলা গণেশের পৃথিবী, এমন একটা ইউটোপিয়া যা হয়তো নিজের আত্মাকেই হারিয়ে ফেলেছে। ভাবুন তো একবার, এমন একটা যুগ যেখানে মানুষ অমর। মৃত্যুঞ্জয় টনিক খেয়ে সবাই অমরত্ব পেয়ে গেছে, মৃত্যু নেই, রোগ নেই। কিন্তু এর বদলে কি হারাতে হয়েছে? যা কিছু আমাদের মানুষ বানায়, কবিতা, গান, ভালোবাসা, মায়া, সব কিছুকেই অযৌক্তিক বা অনাবশ্যক ভাবাবেগ বলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এমনকি গত ১৫০ বছরে কোনো বাচ্চার জন্ম পর্যন্ত হয়নি। মানে এক কথায় একটা নিখুঁত কিন্তু একদম প্রাণহীন সভ্যতা। অলিম্পিক, বিশ্বকাপ এইসবের কোনো অস্তিত্বই নেই, কারণ এইসবে তো আবেগ লাগে, উত্তেজনা লাগে। পৃথিবীটা অসম্ভব উন্নত, কিন্তু এতটাই শান্ত, এতটাই নিস্তরঙ্গ যে সেখানে সৃজনশীলতার কোনো জায়গাই নেই। এমন উন্নতি দিয়ে আসলে কি হবে বলুন তো, যেখানে প্রাণেরই কোনো স্পন্দন নেই? কিন্তু সবাই কি এই ব্যবস্থাটা মেনে নিয়েছিল? না। এখানেই এন্ট্রি হচ্ছে আমাদের গল্পের হিরোর, লোকে যাকে ডাকে পাগলা গণেশ। গণেশের বয়স কত জানেন? ২০০ বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন। তাই ওনার স্পষ্ট মনে আছে সেই পুরনো পৃথিবীর কথা। সেই পৃথিবী যেখানে শিল্প ছিল, গান ছিল, জীবনের রং ছিল। আর তিনি কিছুতেই সেই পৃথিবীকে হারিয়ে যেতে দিতে রাজি নন। তিনি এই নতুন তথাকথিত সভ্য সমাজ থেকে নিজেকে সরিয়ে নিলেন, আশ্রয় নিলেন হিমালয়ের এক গুহায়। কিন্তু এটা শুধু পালিয়ে যাওয়া ছিল না, এটা ছিল মানবতাকে বাঁচিয়ে রাখার একটা মরিয়া চেষ্টা। যখন গোটা পৃথিবী শুধু বিজ্ঞান আর যুক্তির পেছনে ছুটছে, তখন গণেশ একা, একেবারে একা, কবিতা, গান, ভাস্কর্যের মতো নিষিদ্ধ শিল্পের চর্চা করে চলেছেন। আর এই দুটো পৃথিবীর মধ্যে তফাৎটা দেখুন। পৃথিবী যখন গানকে বিকট শব্দ বলে, গণেশ তখন গান তৈরি করেন। পৃথিবী যখন ভাস্কর্যকে সার্কিট ডিজাইনের সাথে গুলিয়ে ফেলে, গণেশ তখন মূর্তি গড়েন। আর কবিতাকে তো ওরা স্রেফ কাগজের অপচয় বলে মনে করে। মানে যারা হঠাৎ করে গণেশের কাছে এসে পড়ত, তারা বুঝতেই পারত না যে উনি কী করছেন। তাদের কাছে এই সবকিছু ছিল অর্থহীন। কিন্তু একদিন গণেশের এই একাকী বিদ্রোহে এমন একজন এসে হাজির হল যা কেউ ভাবতেও পারেনি। আর সেখান থেকেই সেই নিখুঁত পৃথিবীর নিশ্ছিদ্র দেয়ালে প্রথম ফাটলটা ধরল। একটা পিপের মতো দেখতে উড়ন্ত যানে করে একজন পুলিশ অফিসার এসে নামল, আর নেমেই সে গণেশকে চিনে ফেলল। আরে, এ তো তার পুরনো সায়েন্সের প্রফেসর। কিন্তু প্রফেসর এখানে কি করছেন? চারিদিকে কবিতার কাগজ ছড়ানো। অফিসার তো কিছুই বুঝতে পারছে না। গণেশ তখন তাকে শুধু বললেন, একটা কবিতা তুলে নিয়ে জোরে পড়তে। কবিতাটা পড়ার পর অফিসার কি বলল জানেন? সে বলল, আমি এর কিছুই বুঝতে পারছি না স্যার, কিন্তু এটা পড়ে আমার মনে পড়ছে ছোটবেলায় আমি কেমন টলমল করে হাঁটতে শিখেছিলাম। ভাবুন একবার, কবিতাটার কোনো লজিক্যাল মানে সে খুঁজে পেল না, কিন্তু বহু দিন পর কোনো একটা জিনিস তাকে কিছু একটা অনুভব করালো, একটা হারিয়ে যাওয়া অনুভূতিকে ফিরিয়ে আনল। আর ওই অনুভূতির ছোট্ট স্ফুলিঙ্গটা যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। প্রথম দিন পুলিশটা একা এসেছিল। পরের দিন সে তার মা আর স্ত্রীকে নিয়ে এলো। তার পরের দিন সাথে এলো ৪ জন সহকর্মী। দেখতে দেখতে ১ সপ্তাহের মধ্যে বিজ্ঞানীরা, টেকনিশিয়ানরা সবাই আসতে শুরু করল। খবরটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। খুব তাড়াতাড়ি হিমালয়ের গুহায় গণেশের এই ছোট্ট ব্যক্তিগত বিদ্রোহটা একটা আন্তর্জাতিক সমস্যায় পরিণত হল। মানে গণেশের এই বিদ্রোহটা রীতিমতো ভাইরাল হয়ে গেল। তার কবিতা, গান, ছবি সারা পৃথিবীতে মানুষের সে ঘুমিয়ে থাকা আবেগগুলোকে এক এক করে জাগিয়ে তুলতে শুরু করল। আর তখন এলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, মানে গোটা পৃথিবীর নেতা। আর এসে গণেশকে যা বললেন
তা অবাক করার মতো। তিনি বললেন, আপনি এ কি করেছেন? পৃথিবী তো উচ্ছন্নে গেল, লোকেরা আবার গান গাইছে, ছবি আঁকছে, কবিতা লিখছে। মানে উনি প্রশংসা করতে আসেননি, উনি গণেশকে দোষী সাব্যস্ত করতে এসেছেন, তাদের নিখুঁত আবেগহীন সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু মহাসচিব যেটাকে উচ্ছন্নে যাওয়া বা ধ্বংস বলে মনে করছেন, গণেশের চোখে সেটাই ছিল মানবজাতির দ্বিতীয় সুযোগ, মানবজাতির পুনর্জন্ম। এই সব অভিযোগ শুনে গণেশ ভয় পেলেন না, তিনি শুধু হো হো করে হেসে উঠলেন, কারণ তিনি জানতেন তার সেই পাগলামি সফল হয়েছে। তিনি মহাসচিবকে বললেন, ভয় নেই, দুনিয়াটা শেষ পর্যন্ত বেঁচে যাবে। কারণ গণেশ জানতেন তিনি পৃথিবীকে ধ্বংস করছেন না, বরং শিল্প আর অনুভূতিকে ফিরিয়ে এনে তিনি পৃথিবীর হারিয়ে যাওয়া আত্মাকে বাঁচিয়ে দিচ্ছেন, পৃথিবীকে তার আসল প্রাণটা ফিরিয়ে দিচ্ছেন। আর এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের জন্য একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। আজ যখন টেকনোলজি আমাদের সব সমস্যার সমাধান করে দিতে পারে, যখন আমাদের জীবন আগের চেয়ে অনেক বেশি সহজ, তখন শিল্পের কাজটা ঠিক কী? একটা কবিতা, একটা গান বা একটা গল্পের আসল দরকারটা কোথায়?